ছায়ামূর্তি। আমি খুলনা জেলার দৌলতপুর থাকি। ভূত এফএম পাঠানো এটি আমার প্রথম ঘটনা। যা হোক, আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার মায়ের কাছ থেকে শোনা একটি ঘটনা। ঘটনাটি আনুমানিক 1990 থেকে 1991 সালের ঘটনা। বলে রাখা ভালো, আমাদের হিন্দু ধর্মীয় মানুষদের যে কোনো শুভ কাজ, যেমন বিয়ে, অন্নপ্রাশন এবং শ্রাদ্ধ ইত্যাদি, এই সময়গুলোতে নাপিত অর্থাৎ যাদের পেশা চুল দাড়ি কাটা, তাদের খুরের ছোঁয়া ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। আমি এবার আমার ঘটনায় চলে যাব। আমার মা আমাকে যেভাবে বলেছিলেন আমি সেভাবেই আপনাদের বলছি। আমার মায়ের যখন 12 বছর বয়স, তখন খুলনার এক নামকরা মন্দিরের নাম উল্লেখ করতে তিনি নিষেধ করেছেন, ব্র্যাকেটে দিয়ে দিয়েছেন। মন্দিরের পূজারীর কাছ থেকে শোনা এই ঘটনা। পুরোহিতের নাম আবারও তিনি নামটা দিয়েছেন এবং তারপর তিনি ব্র্যাকেটে লিখে দিয়েছেন নামটা প্রকাশ না করতে। তিনি ছিলেন একজন তন্ত্র সাধক। তিনি ভূত, পেতনি এবং জিন ছাড়াতেন ওঝার মতন। আমার মা ও আমার দিদা একদিন তার কাছে যান মন্দিরে পুজো দিতে। মন্দিরের পাশে পুরোহিতের ঘর। আমার মা দূর থেকে দেখলেন তার ঘরের ভেতরে একটি টেবিলের ওপর, কাঠের থালার ওপর লাল কাপড় দিয়ে ঢাকা কি যেন একটা জিনিস রয়েছে। আমার মা কৌতূহল বশত পুরোহিতকে জিজ্ঞেস করলেন, কাকু, লাল কাপড় দিয়ে ঢাকা ওই জিনিসটি কি? তিনি মজা করে বললেন, ওর ভেতরে একটা হাড় রয়েছে। আমার মা বললেন, কিসের হাড়? এটি আপনার কাছে কিভাবে আসলো? প্রথমে পূজারী তেমন কিছু বলতে চাইলেন না। পরে আমার মায়ের অনেক চোরাচুরির কারণে তিনি ওই হাড়ের পেছনের রহস্য বলতে রাজি হলেন। তার বয়স যখন 20-22 বছর, এত কম বয়স থেকেই ভূত, পেতনি ও তন্ত্রমন্ত্র, জাদু এসব নিয়ে কাজ করতেন। একদিন বর্ষা রাতে আমাদের খুলনা রূপসা শ্মশানে এক মরদেহের সৎকার করতে যান তিনি। যখন সৎকারের কাজ চলছে এমন সময় তিনি সিগারেট খাওয়ার জন্য হাঁটতে হাঁটতে ওই স্থান থেকে কিছুটা দূরে যান। হঠাৎ করে তার একটি পা একটি গর্তের মধ্যে ঢুকে যায় এবং তার পায়ে অনেক চোটও পান তিনি। গর্তের ভেতর থেকে তার পায়ের নিচে কিছু শক্ত জিনিস অনুভব করলেন। আমরা জানি যে সব জিনিস নিয়ে যারা কাজ করেন তাদের অনেক সাহস থাকে। স্বাভাবিকভাবে তারও অনেক সাহস ছিল। তিনি আগে পিছে কিছু না ভেবে গর্তের ভেতরে হাত ঢুকিয়ে দেন। বেশ কিছু শক্ত জিনিস ওনার হাতে অনুভূত হয়। ঠিক এমন সময় তার সঙ্গী সাথীরা ওনাকে পেছন থেকে ডাক দেয় ও তাকে আবারও শ্মশানে নিয়ে যায়। কিন্তু তার মনের ভেতর কৌতূহল কাজ করে, শক্ত জিনিসটি কি ছিল। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আবারও ওই স্থানে ফিরে যাবেন। যেমন ভাবা তেমন কাজ। শ্মশানে সকল কাজ শেষ হওয়ার পর সকলের চোখের আড়ালে তিনি ওই স্থানে ফিরে যান এবং ওই গর্তের ভেতরে আবারও হাত ঢুকিয়ে দেন এবং ওই শক্ত জিনিসটি ধরে টান দেওয়ার পর উনি যা দেখলেন সেটা দেখার জন্য উনি ওই সময় প্রস্তুত ছিলেন না। তিনি গর্ত থেকে যে জিনিসটা উঠালেন সেটি একটি লম্বা হাড়। তিনি প্রথম একটু ঘাবড়ে গেলেন। তারপর কিছুক্ষণ পর ভাবলেন হাড়টি তিনি নিজের কাছে রাখবেন তার তন্ত্র সাধনার জন্য। কিন্তু তিনি জানতেন না যে এই হাড়টি তিনি তার নিজের সাথে যে নিয়ে যাচ্ছেন সেটি কার হাড়, তিনি বা কিসের হাড়। তিনি বাসায় এসে সবার চোখের আড়ালে একটা জায়গায় হাড়টি লিখে রেখে দেন। ঘটনাও শুরু হয় এইখান থেকেই। প্রথম রাতে কোনো সমস্যা হয় না। দ্বিতীয় রাত থেকে ঘটনাটি ঘটতে শুরু করে। আনুমানিক 12টা থেকে 1টার সময় তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তিনি শুনতে পেলেন তার ঘরের আশপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। কিন্তু কিছু শোনার পর তিনি ঘরের আলো জ্বালিয়ে খোঁজা শুরু করলেন ওই আওয়াজটি কোথা থেকে আসছে। অনেক খোঁজাখুঁজির পর তিনি খুঁজে পেলেন না। এরই মধ্যে কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়। তৃতীয় রাতে গত রাতের মতো আবার ঘুম ভেঙে যায়। আজও তার ঘুম ভাঙল কান্নার আওয়াজে এবং তিনি চোখ খুলে দেখলেন একটি কালো ছায়ার মূর্তি তার ঘরের ভেতর থেকে হেঁটে যাচ্ছে এবং তার ঘরের ভেতরে হেঁটে বেড়াচ্ছে। ছায়া মূর্তিটি দেখে একটি মেয়ের ছায়া মূর্তি বলে মনে হলো। ওই কান্নার আওয়াজটি ছায়া মূর্তি থেকেই ভেসে আসছে। তখন তিনি উঠে বসলেন এবং ভয়হীনভাবে জিজ্ঞেস করলেন, তুমি কে? আর এভাবে কাঁদছো কেন? তখন ওই ছায়া মূর্তিটি উত্তর দিল, তুমি আমার পায়ের হাড় নিয়ে এসেছো, আমি চলতে পারছি না। তিনি বললেন যে তুমি আমাকে আমার হাড়টা ফিরিয়ে দাও। তখন পূজারী বললেন, আমি তো কোনো হাড় পাইনি, কোন হাড়ের কথা বলছো? তখন ছায়ামূর্তি বলে সেই শ্মশানে যে ঘটনা সেটা তার পায়ের হাড় এবং সেটি সে ফেরত চায়। পূজারী ছায়ামূর্তিকে বললেন যে হাড়টি তিনি ফেরত দেবেন না, কিন্তু
তিনি আর একটা প্রশ্ন করলেন যে ওই হাড়টা ওই স্থানে কিভাবে আসলো। তখন ছায়ামূর্তিটি উত্তরে বলল যে তখন থেকে 20 বছর আগে সে মারা যায়। রূপসা নদীর বিপরীত পারে একটি গ্রামে তারা পরিবার নিয়ে থাকতো। তার বাবা পেশায় ছিলেন একজন নাপিত। মেয়েটি তার গ্রামের একটি ছেলেকে ভালোবাসতো। তার পরিবার কোনো অবস্থাতেই এই সম্পর্ক মেনে নেয়নি। কিছুদিনের মধ্যে বাবা অন্য এক মেয়ের সাথে বিয়ে দেয়। তখন মেয়েটির আগে দুঃখে তার গ্রাম ছেড়ে 4-5টি গ্রাম পরে গিয়ে একটি পরিত্যক্ত স্থানে এসে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই গ্রামের লোকেরা রাশের পরিবারের কোনো খোঁজ খবর না পেয়ে বেওয়ারিশ লাশ হিসেবে নদীর এপারে রূপসা শ্মশানের পাশে একটি গাছের নিচে মাটি চাপা দিয়ে রাখে। এই ঘটনাগুলো সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটাই যে এটা সে লাশের কাছ থেকে শুনছে। সময়ের পরিবর্তনের ফলে গাছটি মারা যায় এবং সে একটি গর্তের তৈরি হয় এবং গর্তের ভেতরে যে গর্তটার ভেতরে সেই পুরোহিতটা পড়ে গিয়েছিল। তখন এই কথা শুনে পূজারী মনে মনে ভাবলো যে অপমৃত্যুতে মরা নাপিতের অবিবাহিত মেয়ের পায়ের হাড় তার তন্ত্র সাধনার জন্য অনেক কাজে লাগবে এবং সিদ্ধি লাভ করতে পারবে। অন্যদিকে কালো ছায়ামূর্তিটি পূজারীর কাছে অনেক অনুরোধ করলো তার হাড়টি ফেরত দেওয়ার জন্য, কিন্তু কোনো অবস্থাতে পূজারী সে হাড় ফেরত দিতে চাইল না। এই অবস্থায় কোনো ছায়ামূর্তিটি বলল যে হাড়টি ফেরত মানে হাড়টি সে কোনোভাবেই ফেরত দিবে না, তবে একটা কাজ করা যেতে পারে, সেটি হচ্ছে তার আত্মার শান্তির ব্যবস্থা করে দেবে পূজারী। এবং এই প্রস্তাবে সেই মেয়েটিও রাজি হলো এবং কিছুদিন পর এক বিশেষ দিনে হিন্দু ধর্মীয় মতে শ্রাদ্ধ শান্তির মাধ্যমে পূজারী তার আত্মা উদ্ধার করলো। তারপর থেকে এই হাড়টি অনেক যত্ন সহকারে, মানে এই প্রস্তাবটি মেয়েই দিয়েছিল এবং পূজারী সেটাতে এগ্রি করেছিল এবং সেই অনুযায়ী সবকিছু হলো। এবং সে যেটা করলো সেই হাড়টি দিয়ে সে অনেক যত্ন সহকারে এসেছে তার কাছে রাখলো এবং বিভিন্ন মানুষকে তন্ত্র সাধনার মাধ্যমে ভূত পেতনি ও কালো জাদুর প্রকোপ থেকে সেই পুরোহিত রক্ষা করত। তো এটাই ঘটনা ছিল। এই কাহিনীতে পুরোহিত পূজারী নিজের মুখে আমার মায়ের কাছে বলেছেন। এই ঘটনাটি আমার মায়ের কাছ থেকে শোনা এবং এটি একটি সত্যি ঘটনা। আমি আপনার ভূত এফএম-এর একজন নিয়মিত শ্রোতা। আমার নিজের সাথে ঘটা কিছু ভয়ঙ্কর ঘটনা রয়েছে যা আমি আপনাদেরকে তিনি বলেছেন যে শোনাবেন নিশ্চয়ই কোনো একদিন, এবং ভালো লাগলে তিনি এটা পড়ে শোনাতে বলেছেন। এই ছিল ঘটনা। আশা করছি ভালো লেগেছে আপনাদের। এবং তিনি কোনো তার নাম লেখেননি বা তার নাম লিখেছেন নিলয় চক্রবর্তী। হ্যাঁ, তো তার এই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, যদি ভালো না লাগে তাও জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। এবং এই ঘটনাগুলো মতো আপনাদের কাছে অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো ইমেইলে আমাদেরকে পাঠিয়ে দেবেন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। থ্যাংক ইউ রাসেল ভাই, ফর ইনভাইট মি স্টুডিও। মূলত এটা আমার প্রথম ভূত এফএম-এ আসা। আচ্ছা, আমার পরিচয়টা আমি দিচ্ছি। আমি সুমন, মালিবাগ চৌধুরীপাড়া থেকে এসেছি। জি রাসেল ভাই, এই গল্পটা আমি কালেক্ট করেছি আমি 2018 ফেব্রুয়ারিতে আমি ইন্ডিয়ার দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলাম আমার অফিসের কলিগরা একসাথে। তো সেখানে মূলত আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিন আমাদের কালিম্পংয়ে যাওয়ার কথা ছিল। তখন আমরা একটা জিপ ভাড়া নিই। তো জিপ ভাড়া নিয়ে আমরা রওনা দিই সকালের দিকেই। তো সকালে যাওয়ার পথে কালিম্পংটা অ্যাকচুয়ালি যারা ওখানে গিয়েছেন তারা ভালো জানেন যে ওটা কিন্তু মূলত পাহাড়ি একটা জায়গা, যেখানে এক পাশে হলো পাহাড়, আরেক পাশে মানে খাদ। সেখানে কিন্তু পাহাড়ি অনেক গাছ আছে এবং এক পাশটা যেটা বলতে পারেন অনেকটা জঙ্গল। ম্যাক্সিমাম জায়গাটাই হচ্ছে জঙ্গলের মতো দেখায়। সো ওখানে যাওয়ার পথে আমার আবার মূলত গল্প কালেক্ট করার একটা ইচ্ছে সবসময় থাকে। সো আমাদের ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে এতদিন ধরে এই পথ ধরে গাড়ি চালান, আপনি কি কখনো এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির সম্মুখীন হয়েছেন বা ভূত বা জিনের সম্মুখীন হয়েছেন কিনা? তো উনি বলেন যে হ্যাঁ, ওনার সাথে একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে আপনার 2014 সালে, সেটা জানুয়ারির দিকে। তো আমরা সবাই উৎসুক হয়ে ঘটনাটা জানতে চাইলাম তার কাছে। তো উনি তখন গাড়ি চালাচ্ছিলেন, রানিং অন দ্য ওয়েতে ছিলাম আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে। সো উনি শুরু করেন, উনি যেভাবে বলছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। উনি যেটা বললেন যে উনি দার্জিলিং থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দেন প্রতিদিনের মতোই। তো সেদিনও উনি সেই একইভাবে গিয়েছিলেন। তো কালিম্পংয়ে যাওয়ার পরে ওনার ওখানে বেশ কিছু কাজ ছিল, কাজ শেষ করতে করতে ওনার একটু লেট হয়ে যায়। তো লেট হয়ে যাওয়ার পর উনি ব্যাক করবেন এখন কালিম্পং থেকে দার্জিলিং সিটিতে।
বাট যেটা হয় যে অন্যান্য দিনের থেকে সেদিন তার একটু লেট হয়ে যায়, তখন রাত আনুমানিক আপনার 10:30টার মতো হবে। তো একটু বলে রাখা ভালো যে আপনার দার্জিলিং সিটিতে যারা গেছেন বা ঘুরতে গেছেন তারা হয়তো জানেন যে রাতের বেলা রাত 10টা মানে ওখানে অনেক রাত, তার মানে ওখানে অলরেডি জনমানব শূন্য হয়ে যায় সেই জায়গাটা। সো উনি মানে নর্মালি উনি ব্যাক করছেন তখন রাত 10:30টা। তো ব্যাক করছেন, ব্যাক করতে করতে উনি পথের মধ্যে হঠাৎ করে উনি একটা জিনিস দেখতে পান যে পথের ধারে একটা মেয়েকে উনি দেখতে পান। মেয়েটা তাকে হাত দেখাচ্ছিল যে যাতে গাড়িটার মানে তাকে মানে সে ড্রপ নিতে যাচ্ছিল মানে গাড়ির কাছে। তো যখন সে মানে হাত দেখায়, সে মেয়েটাকে দেখে সে পুরোটি অবাক হয়ে যায়, কারণ এত রাতে এখানে কোনো মেয়ে থাকার কোনো সম্ভাবনাই নেই। কারণ যেহেতু ওখানে মানে রাত 8টার দিকেই মানুষ শূন্য হয়ে যায়, সো ওখানে কোনো মানুষ থাকার কথা না। তো উনি আরেকটা বিষয় জানতেন, যে প্লেসটাতে মেয়েটা দাঁড়িয়ে হাত দেখিয়ে তার কাছে লিফট চাচ্ছে সেটা মূলত একটা হন্টেড এরিয়া। কারণ এর আগেও ওখানে অনেক মানে যারা ওখানে জিপ চালায় তারা অনেকেই ওখানে অনেক মানে অশরীরী অনেক কিছুই দেখেছিল। তো উনি এটা মনে করে উনি আর গাড়ি থামানোর কথা মানে ভাবেনি। উনি সঙ্গে সঙ্গে সেই জায়গাটি যত দ্রুত সম্ভব ওখানে অতিক্রম করার চেষ্টা করে। উনি জোরে গাড়ি চালানো শুরু করে এবং উনি এতটাই ভয় পেয়ে যান যে উনি পিছন ফিরেও তাকাতেও ভয় পান। উনি সঙ্গে সঙ্গে এই জায়গাটি ত্যাগ করেন। তো যেতে যেতে মূলত তার কিছু দূর পরেই রাসেল ভাই একটা শ্মশান ঘাট পড়ে। তো শ্মশান ঘাটটা উনি যখনই অতিক্রম করতে যাবেন, অতিক্রম করে যান, তারপরে ওনার মানে গাড়িটা আর কেমন যেন একটু ভারী হয়ে যায়, মানে গাড়িটা আর চলছে না এরকম একটা অবস্থা। উনি যতই এক্সেলেটার দাবাচ্ছেন, মানে এক্সেলেটার যতই চেষ্টা করছেন গাড়িটাকে আরো একটু স্পিড তোলার জন্য, বাট গাড়িটা মোটো আগের মতো রান করছে না, গাড়িটা স্লো হয়ে গেছে। তো উনি হঠাৎ করে ওনার মাথার মধ্যে ওই জিনিসটা আসেনি যেখানে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে। উনি ভাবলেন যে হয়তো বা গাড়ির ইঞ্জিনে বা গাড়ির টায়ারে কোনো প্রবলেম হয়েছে, এর জন্য হয়তো গাড়িটা স্লো হয়ে গেছে। তো উনি গাড়িটা চেক করার জন্য উনি গাড়ি থেকে নামেন, নেমে ওনার হাতে যে মোবাইলটা ছিল সেটা লাইট জ্বালিয়ে উনি গাড়ির ইঞ্জিন এবং চাকা চেক করা শুরু করেন। উনি যখন চেক করেন, উনি চেক করে কোনো প্রবলেম খুঁজে পান না। সো উনি যখন কোনো সমস্যা পান না, উনি আবার গাড়ির দিকে ব্যাক করেন। তো উনি যেই আপনার দরজাটা খুলতে যাবেন, তখনই মূলত যেটা সব থেকে মোস্ট ইন্টারেস্টিং ঘটনাটা ঘটে যায়, মানে যেটা ভয়াবহ ঘটনা ওনার হিসেবে, সেটা হলো যে উনি দেখতে পান যে গাড়ির পেছনের সিটে সেই মেয়েটি বসে আছে, যে মেয়েটি কিছুক্ষণ আগে ওনার কাছে গাড়িতে লিফট চেয়েছিল। তো উনি ওটা দেখার পরে উনি মানে কয়েক সেকেন্ডের জন্য স্টান হয়ে যান যে উনি অ্যাকচুয়ালি কি করবেন উনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। কারণ যেহেতু এটা পাহাড়ি পথ আর তখন অলমোস্ট রাত 11টা থেকে 11:30 বাজে। সো ওখানে অ্যাকচুয়ালি কোনো মানুষজন তো নেই। সো উনি তখন কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তো এক পর্যায়ে উনি ডিসাইড করেন যে উনি মানে গাড়িতেই চড়ে যাবেন। তো উনি আল্লাহর নাম নিয়ে কলমা পড়ে গাড়িতে চড়ে বসেন। রাসেল ভাই, আমি আপনাকে আগেও বলেছিলাম যে অ্যাকচুয়ালি ওখানে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো মানে পালিয়ে যেতে পারতেন, কিন্তু উনি বললেন যে ওখানে মানে পালানোর কোনো অপশন নেই, যেহেতু জায়গায় নেই, কোনো জায়গায় নেই। কারণ যারা জানেন পাহাড়ি রাস্তা, তারা জানেন চারিদিকে পাহাড় জঙ্গল, কোনো মানুষ অনেক দূর পর পর একটা বসতি আসছে, বাজারের মতো কোনো একটা জায়গা অনেক দূর পর পর আসছে। তো উনি সেটা ভেবে উনি, আর যেহেতু গাড়িটাই ওনার একটা সম্বল মানে আয় করা, ওটা ছেড়ে উনি যেতে পারছেন না ওখানে। তো উনি যা হবে ভাবলেন, আল্লাহর নাম নিয়ে কলমা পড়ে গাড়িতে উঠে গেলেন। উঠে গিয়ে উনি গাড়ি চালানো শুরু করলেন এবং গাড়ি খুব দ্রুত চালাতে শুরু করেন এবং সাথে উনি খুব জোরে জোরে কলমা পড়তে থাকেন। উনি যখন এই কথাটা বলছিলেন, উনি আসলে আমি ওনাকে দেখেছিলাম, ওনার পশম দাঁড়িয়ে গিয়েছিল সেখানে। তো যখন উনি যতই জোরে গাড়ি চালাতে থাকেন, বাট পথ যেন শেষ হচ্ছে না ওখানে। আর উনি তখন ধরেই নিয়েছিলেন যে আজকে হয়তো তার জীবনের শেষ রাত। সো উনি যখন যেতে যেতে হঠাৎ করে ওনার মনে হয় যে উনি একটু মানে পিছনটা দেখতে চাচ্ছেন যে এখনো সেই অশরীরীটা আছে কিনা। তো উনি রিয়ার ভিউ মিররে উনি দেখার চেষ্টা করেন, দেখেন যে মেয়েটা ওখানে এখনো বসে আছে। ইভেন তার ঠিক কয়েক সেকেন্ড পর যে মেয়েটা বসেছিল সেখানে, সে মেয়েটা বাতাসের মতো তার পাশে সিটে এসে বসে। আমি একটা কথা বলতে ভুলে গেছি রাসেল ভাই, মেয়েটা অ্যাকচুয়ালি দেখতে মানে উনি যেটা বলেছিলেন অবয়বটি মেয়েটার, সেটা মেয়েটা দেখতে ছিল আপনার সাদা একটা শাড়ি পরার মতো, পা দেখা যাচ্ছিল না। আর মেয়েটার বয়স হবে আনুমানিক 20 কি 21 বছর।
আপনি বলছেন একটু ভাষ্যমান। হ্যাঁ, ভাসমান মানে অনেকটা ট্রান্সপারেন্ট টাইপের, মানে কোনো স্থির না, আর খুব দ্রুত মুভ করছিল ওনার কথা মতো। উনি যখন এটা সেই মানে কয়েক সেকেন্ডের মধ্যে পাশের সিটে এসে বসে, উনি দেখার পর উনি আরো ঘাবড়িয়ে যান, মানে উনি আরো ভয়ে কি করবেন না বুঝতে পারছেন না। উনি যত দ্রুত পারেন গাড়ি চালানো শুরু করেন এবং আরো জোরে কলমা পড়া শুরু করেন। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আসলে আমরা তখন শুনে ভয় পেয়ে গিয়েছিলাম যে মেয়েটা সাডেনলি তার মাথা তার কাঁধে দিয়ে দেয়। মানে এটা এটা খুব আশ্চর্য এটা ব্যাপার। খুবই হরর একটা মানে সেটাই। বিষয়টা। তো উনি যখন দেয় উনি মানে ভাবতেও পারছেন না যে এরকম একটা ঘটনা ওনার সাথে এই মুহূর্তে ঘটছে। উনি গাড়ি আরো জোরে চালানো শুরু করেন এবং আরো জোরে কলমা পড়া শুরু করেন এবং চালাতে থাকেন গাড়ি। সে সময় তার যেটা মনে হচ্ছিল যে পথ যেন শেষ হচ্ছে না, মানে সে চাচ্ছে যে সামনে যদি কোনো একজনের সাক্ষাৎ পাওয়া যায় তাহলে উনি নিজেকে একটু সেভ করতে পারবেন। বাট আল্লাহর রহমতে যেটা হয় যে উনি যেতে যেতে একটা সামনে বাজার পড়ে। তো বাজারে ফরচুনেটলি দুটো লোককে উনি দেখতে পান যারা হাত দেখিয়ে ওনাকে লিফট নিচ্ছেন। মূলত দার্জিলিং এ যারা গিয়েছে তারা জানে যে ওখানে দেখা যায় পথে পথে মানুষ হাত দেখিয়ে মানে গাড়ির লিফট নেয়, নিয়ে ওরা নিজস্ব গন্তব্যে যেতে চায় আর কি। তো পরে যখন তারা উনি যখন দুজনকে দেখলেন তখন তার মানে তার সাহসটা ফিরে আসলো। ইভেন মানে সে অনেক মানে কি বলবো, তার জানে পানি চলে আসছে যদি বাংলা ভাষায় কথা বলি। তো তখন সে মানে সেই লোকগুলোকে মানে জানতে চাইলো তারা কোথায় যাবে। তারা বললো যে আমরা একটু সামনেই যাব। তখন তাদের যে লাগেজগুলো ছিল সেগুলো গাড়িতে উঠিয়ে তাদেরকে নিয়ে উঠলো। কিন্তু এই পর্যায়ে একটা কথা রাসেল ভাই, যে উনি সেই কথাটা ওনাদের সাথে প্যাসেঞ্জারের সাথে কিন্তু শেয়ার করেননি। হ্যাঁ, সেটা এক পর্যায়ে উনি গাড়িতে ওঠার পর ওদের সাথে গল্পে মেতে ওঠেন। তো গল্পে মেতে ওঠার পর উনি কিন্তু ওই বিষয়টা ভুলে যান, ওই যেই মানে অশরীরী যেটা ওনার গাড়িতে এসেছিলেন। উনি ওনাদের সাথে গল্প করতে করতে উনি চলতে থাকেন। চলার এক পর্যায়ে দেখা যায় যে সেই প্যাসেঞ্জারগুলো তাদের গন্তব্যে চলে আসে এবং তখন তারা সে ওনাকে ওখানে নামিয়ে দেওয়ার পরে তো ওনাদের লাগেজগুলো ছিল সেগুলো তিনি ওনাদেরকে বুঝিয়ে দিয়ে উনি আবার গাড়িতে চলে আসেন, আবার ড্রাইভ করতে শুরু করেন। প্রথমে ভুলে গেছিলেন? ততক্ষণ উনি কিন্তু পুরোটাই ভুলে গেছেন, উনি আর ওই বিষয়টি তার মাথায় নেই। তো চলতে চলতে হঠাৎ করে তার কি যেন মনে হয় সে আবার সেই রিয়ার ভিউ মিররের দিকে আবার উনি দেখার পরে যেটা হয় তিনি তখন অবাক হয়ে যান যে সেই অশরীরী আত্মাটি এখনো সেই ব্যাক সিটে বসে যাওয়ার পর ঠিক সে আবার কলমা পড়া শুরু করে এবং আবার জোরে গাড়ি চালানো শুরু করে। মূলত এখন উনি কিন্তু ওনার বাসার উদ্দেশ্যেই যাচ্ছেন, দার্জিলিংয়ে ওনার বাসা। তো যখন মানে আবার কলমা পড়তে থাকেন সে পর্যায়ে ঠিক আগের মুহূর্তে যেটা হয়েছিল যে ওই সেই আত্মাটি আবার একইভাবে বাতাসের বেগে ঠিক ওনার পাশের সিটে চলে আসার পরে উনি সেটা দেখে আরো ভীতু হয়ে যান। তো পরবর্তীতে যেটা হয় কিছুক্ষণ পরে মেয়েটা উনি যেটা বললেন আমাকে যে ঠিক ওনার কাছে এসে মানে পুরো বাতাসের মতো আত্মাটি মিশে যায়। পরে তারপর উনি কলমা পড়া বন্ধ করেন না, উনি পড়তে ঠিক অনেক কিছু দূর যাওয়ার পরে তার মানে বাসায় উনি ফিরে চলে আসেন। বাসায় আসার পরে উনি বিষয়টা মূলত কাউকে শেয়ার করেন না। বাসায় উনি ঢুকেই প্রথমে যেটা করেন, ওনার একটা ছোট বাচ্চা ছিল, তো উনি ছোট বাচ্চাটার কাছে প্রথমে যান, যে তাকে আদর করতে চায়। তো বাচ্চাটা মূলত তাকে দেখার পর থেকে মানে কাঁদতে থাকে। তো উনি ভেবেছেন এটা নর্মাল, বাট সে তাকে দেখার পরে মানে কাঁদা আর বন্ধ হয় না। তো উনি এক পর্যায়ে তার ওয়াইফ তার কাছে এসে বলে, যেহেতু তুমি বাইরে থেকে আসছো তুমি একটু হাত মুখ ধুয়ে না, আমি তোমাকে খাবার দিচ্ছি। তখন রাত বেশ আনুমানিক 12টা এরকম বেজে গেছে। তো উনি যথারীতি ওনার রুমে যান, মানে ফ্রেশ হয়ে রুমে চলে যাওয়ার পরে ওনার ওয়াইফ ওনাকে খাবার এনে দেন। বাট অ্যাকচুয়ালি ওইখানে থেকে আসার পরে ওনার শরীরটা কিন্তু রাসেল ভাই অনেক ভার হয়ে যায়, মানে উনি মানে নিজেকে একটু মানে অসুস্থ ফিল করতে শুরু করেন। তো ওনাকে খাবার দিলে উনি খাবারটা খেতে পারেন না। তো উনি মানে শুয়ে পড়েন। তো শুয়ে পড়ার পরে ওনার শরীর খুবই খারাপ, ঠান্ডায় উনি কাঁপছিলেন ওই সময়, মানে ওনার তখন অলমোস্ট তার বেশ জ্বর চলে আসে। তো এক পর্যায়ে উনি কি করেন, ওনার মাকে ডাকেন। ওনার মাকে বলেন যে মা, আমার মানে বেশ ঠান্ডা লাগছে, আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, আমি কি করব? তখন তার মা বলেন যে ঠিক আছে, আমি তোমাকে একটু মানে তারপরে তার মা তার জন্য মানে কিছু গরম পানি নিয়ে আসে, ভাবে যে জ্বর যেহেতু আসে একটু গরম মানে পানি পট্টি দিয়ে দেওয়ার পরে তারপর তার মানে শরীরটা খুব একটা হয় না। তার মা তাকে বলে যে তুমি ঘুমিয়ে পড়ো, এখন সকালে হতে হতে দেখবা যে জ্বর হতে চলে যাবে। তখন তার ওয়াইফ এবং তার মা তার যে যা রুমে চলে যায়, উনি তখন সে সময় শুয়ে থাকেন, মানে ঘুমানোর চেষ্টা করেন, বাট ঘুমাতে যাচ্ছেন বাট ঘুম আসছে না ওনার, মানে এত পরিমাণে খারাপ লাগছে। তো উনি তখন হঠাৎ করে সেই মানে ওনার সাথে কিছুক্ষণ আগে যে ঘটেছিল যে ঘটনাগুলো মনে করা শুরু করেন। তো উনি মনে করেন যে তখন
উনি ভাবেন যে হয়তোবা সেই অসুর যে আত্মাটি তার উপর ভর করেছে, এর জন্য তার মানে শরীরটা এত ভার হয়ে গেছে, বা মানে এত মানে তার এত মানে এত মানে তার জ্বর আসছে, বা তার শরীরে এরকম এরকম হচ্ছে। তো আমি আপনাকে বলেছিলাম রাসেল ভাই যে ওখানকার দার্জিলিং এর যারা মানুষ তারা কিন্তু এটা বিশ্বাস করে যে যদি কোনো ভূত পেট কারো উপর আসর করে, তাহলে যদি তারা গালিগালাজ করে সেই ভূত পেটটিকে, সে তাহলে তার শরীর ছেড়ে চলে যায়। এটা তারা বিশ্বাস করে ওখানকার মানুষরা। তো উনি যথারীতি মানে ওটাই ওই জিনিসটা করার চেষ্টা করেন। উনি হঠাৎ করে মানে গালিগালাজ করা শুরু করেন। তিনি মনে করেন যে এটা বললে হয়তো ওনার কাছ থেকে ওই জিনিসটা হয়তো চলে যাবে। আচ্ছা। তো এক পর্যায়ে যেটা হয় যে উনি গালিগালাজ শুরু করেন, গালি করা শুরু করেন, কিছুক্ষণ পরেই একটা ঘটনা, অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়, যেটা হলো যে ওনাদের যে বাথরুম ছিল সেখান থেকে হঠাৎ করে একটা মেয়ের অদ্ভুত ধরনের কান্নার আওয়াজ তারা শুনতে পায়, খুব বিকট শব্দে। এই শব্দটা শুধু উনি না, ওনার বাসার সবাই শুনতে পান। তো সবাই যে যার রুম থেকে চলে আসে, দৌড়ে চলে আসে। তো ওনারা প্রথমে বাথরুম থেকে যেহেতু শব্দটা আসছিল, তো ওরা বাথরুমে প্রথমে গিয়ে চেক করে যে কি হচ্ছে বাথরুমে কি সেখানে, মানে কি জিনিসটা কি। তো ওনারা বাথরুম খুলে দেখে যে বাথরুমে মানে কেউ নেই। তো ওনারা তারপরে ওনার ওয়াইফ, ওনার মা, ওনার ছেলের রুমে যায়। ছেলের রুমে গিয়ে দেখে যে ছেলে ওই সময় কিন্তু সে সেন্সলেস হয়ে গেছে, মানে সে শুয়ে আছে মেঝেতে। তো তারা অবাক হয়ে যায় যে মানে মানে বিষয়টা কি, মানে এরকম চিৎকার একটা সাউন্ড আসছে, বাট তার ছেলেও এখন মানে সেন্সলেস, কথা বলছে না। তো তারা সকাল হওয়া পর্যন্ত মূলত ওয়েট করে। তা যখন সকাল হয়ে যায় মানে ভোরবেলা, তখন তার তখন সেন্সটা ফিরে আসে। তখন তারা তাকে জিজ্ঞেস করে যে মানে তোমার কি হয়েছিল। তখন সে তাদের সাথে শেয়ার করে যে রাতের বেলা একটা হয়েছিল, এরপর থেকে আমি এখন মানে কিছুই জানি না, রাতে আমি কখন হয়ে গেছে, কি হয়েছে। তো তারা তখন ঠিক করে যে তাকে তাদের এলাকার যে ইমাম সাহেব ছিলেন তাকে তার কাছে তারা নিয়ে যান।